আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্রচিরে চৈত্র মাস পর্ব ১০। লিখেছেন মম সাহা। পুরো শহর জুড়ে ছেপে গিয়েছে বাহার ভাইয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি। যে যেখানেই তাকে দেখবে সাথে সাথে যেন খোঁজ দেয় ভার্সিটির নেতা সাহেব কিংবা পুলিশকে। কৃতজ্ঞতার বিরাট পাবলিক ভার্সিটির একজন ক্ষমতাশীল নেতা। পোস্টারগুলো তাহলে সেই নেতাই ছাপিয়েছে। মানবতা আজকাল বেঁচে আছে কিনা তাই তো নেতার সহ একজন খুনিকে খোঁজার জন্য সাহায্য করছে আইনজীবীদের। কোচিং থেকে ফেরার সময় বড় বড় পোস্টারগুলোতে চোখ বুলিয়ে বুলিয়ে ধীর পায়ে হেঁটে যায় চিত্রা। রাস্তাটা খালি পেলেই ছুঁয়ে দেয় পোস্টারের মাঝে থাকা বাহার ভাইয়ের সাদা কালো মুখমণ্ডলকে। কেবল পুরো শহর না, পুরো পৃথিবী যদি বাহার ভাইয়ের বিপরীতে চলে যায়, তবুও বাহার ভাইয়ের পক্ষে কেবল একজন মানুষ থাকবে, সে হলো চিত্রা। পুরো দুনিয়া তার কাছে মিথ্যে, কারণ সে জানে তার বাহার ভাই একমাত্র সত্য। তন্মধ্যেই চিত্রার কাছে থাকা তার স্মার্টফোন খানা সশব্দেই বেজে উঠল। চিত্রা রয়ে সয়ে কল তুলতেই ওহির চিন্তিত কণ্ঠ ভেসে এলো। কই তুই? সবাইকে বললেই একত্রিত করতে, এখন দেখি তোরই কোনো খবর নেই। চিত্রা ক্ষীণকণ্ঠে জবাব দিল, এই তো রাস্তায়, আসছি। চিত্রার কাছ থেকে উত্তর পাওয়ার পরও ওহি ফোনটা কাটল না। তখনও ফোনের হুড়মুড় করে বাড়ছে সেকেন্ডের হিসাব। চিত্রাও কাটল না ফোন, কারণ সে জানে ওহি আপা কিছু বলার জন্য সময় নিচ্ছে। সেও চুপ থেকে সময় দিল। সেকেন্ডের কাঁটা পেরিয়ে যখন মিনিটে গেল, তখন ওহি ধীর কণ্ঠে বলল, তুইও কি বিশ্বাস করিস বাহার ভাই এমন কাজ করেছে? রাতের আকাশে কখনো সূর্য ওঠে আপা? চিত্রার অদ্ভুত প্রশ্নে হয়তো থমথমে খেলো ওহি। তাই তো বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছিস? উত্তর দাও আগে। রাতের আকাশে কখনো সূর্য ওঠে? না। কেন ওঠে না? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নে চিত্রার এমন কথায় বিরক্ত হলো ওহি। অধৈর্য কণ্ঠে বলল, এটা অসম্ভব, তাই ওঠে না। তেমনই অসম্ভব আমার বাহার ভাইয়ের নামে ছড়ানো কলঙ্কের সেই কাজটা। চিত্রার উত্তরে হয়তো তাজ্জব বনে গেল ওহি। এই মেয়েটাও যে ঘুরিয়ে পেঁচিয়ে এমন জবাব দিবে তা যেন তার ধারণার বাহিরেই ছিল। তবে মনে মনে বেশ খুশি হলো সে। প্রশান্তি মাখানো কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে বলল, কেবল এই মনোভাবটা নিজের মাঝেই রাখবি, তবেই হবে। তুমি রেখেছো তো আপা? তুমিও নিশ্চিত এমন বিশ্বাস পুষে রেখেছো, তাই না? চিত্রার প্রশ্নে আবারও হোঁচট খেল ওহি। আমতামতা করে বলল, বাহার ভাই বিশ্বাসযোগ্য মানুষই, তাই এটা ভাবাও স্বাভাবিক। বাহার ভাই তো ভালোবাসার যোগ্য মানুষও, তবে ভালোবাসলে না কেন? চিত্রার প্রশ্নে কেঁপে উঠল ওহি। মেয়েটা আজ কোথায় জব্দ করার খেলায় নেমেছে। কি সুন্দর সহজ সরলভাবে কঠিন একটা প্রশ্ন করে ফেলল। কিন্তু ওহিও কম বুদ্ধিমতী না, তার উপর সাইকোলজির ছাত্রী। চিত্রা যে মতিগতি চলছে বর্তমানে তা বুঝতে খুব একটা বাকি রইল না তার। তবে সে চিত্রার মন মতন উত্তর দিল না, বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলল, সবাই যোগ্যতার মূল্য দিতে পারে না, তাই হয়তো বাহার ভাই ভালোবাসা পাওয়ার যোগ্য হয়ে ভালোবাসা পায়নি। চিত্রা হাসল। ওহি আপা যে খুব চালাক তা সে ভালো করেই জানে, তবুও আরেকটু বুদ্ধির পরীক্ষা করে নিল। সে জানতো ওহি আপা কখনো ভালোবাসা স্বীকার করবে না। যা পায়নি, যা পাবে না তা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করাও এক ধরনের বোকামি, আর ওহি আপা বোকামি খুব কমই করেন। সওদাগর বাড়ির ড্রয়িং রুমে গভীর নিস্তব্ধতা। আজ বাড়ির মধ্যমণি হলো চিত্রা। এই মেয়েটার চোখে মুখে আজ কেমন উপচে পড়া রহস্য, কিছু অদ্ভুত ঘটনা সম্ভাবনা। সোফায় যার যার মতন অবস্থানরত আছে সওদাগর বাড়ির সদস্যরা। রোজা সওদাগরের মুখে আগের মতনই ভার ভার। চিত্রা সোফার খালি জায়গাটাতেই এসে বসল। তুহিন মাহাতাবও আছেন এখানে উপস্থিত। চিত্রার এমন রহস্যময় নিশ্চুপতার বিরক্ত হলেন নুরুল সওদাগর। তার গুরুর গম্ভীর কণ্ঠে বললেন, কি সমস্যা তোমার? আমাদের সময়ে কি কোনো দাম নেই তোমার কাছে? হেয়ালি করছো কেন?
চিত্রা বাবার কথাকে তেমন পাত্তা না দিয়ে সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসলো। তারপর অদ্ভুত কণ্ঠে বলল, আব্বু, আপনি কখনো আমার ভালোবাসেননি কেন? এমন সময় চিত্রার এমন প্রশ্নের জন্য সবাই হয়তো প্রস্তুত ছিল না। নুরুল সওদাগরও খানিক থতমত খেয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মেয়ের পানে। সে হয়তো বোঝার চেষ্টা করছে তার মেয়ে কী বলতে চাচ্ছে, কিন্তু বুঝতে সক্ষম না কেউই। সবারই হতভম্ব অবস্থা দেখে ক্ষীণ হাসল চিত্রা। কেমন গুমট পরিস্থিতি তৈরি করে বলল, জানেন আব্বু, আমি হয়তো একমাত্র মেয়ে যে আব্বুর ভালোবাসা পাওয়ার জন্য নিঃসন্দেহে জান কোরবানি দিয়ে দিতাম, কিন্তু আপনি তো ভীষণ শক্ত পাথর। আমার জানো আপনার দস্তের কাছে খুবই তুচ্ছ। আমাকে অপছন্দের কারণ কি কেবলমাত্রই আমার জন্ম পরিচয়? চিত্রা। মায়ের কণ্ঠে বিস্ময় ডাকের মাঝে ধমক। চিত্রা তাকালো মায়ের দিকে, মুচকি হেসে বলল, আজ আমি না হয় একটু বলি আম্মু। জানো আম্মু, আব্বু আমায় একটু ভালোবাসেনি। আমার কত খারাপ লাগতো, কত কান্না করতাম, কত আল্লাহর দরবারে দোয়া করতাম কেবল আব্বু যেন আমায় একটু ভালোবাসে, কিন্তু আব্বু আমায় ভালোবাসেনি। আম্মু, আল্লাহ এরপর যদি কাউকে সিজদা দিতে বলতো তাহলে সেই সিজদাটা আমি আব্বুকে দিতাম, অথচ সেই আব্বুই কিনা আমায় ভালোবাসলো না। আমার এক জীবনে এমন বিশাল আফসোস পুষে বাঁচতে হবে ভাবিনি তো। তুমি আমায় তো কত সুন্দর জীবন দিলে আম্মু, একটু আব্বুর ভালোবাসা তো দিলে না। মুনিয়া বেগম টলমলে অশ্রু নিয়ে মেয়ের পানে তাকিয়ে আছেন, চোখে মুখে তার অবিশ্বাসের ছাপ। চিত্রা চঞ্চল হলেও কখনো আবদার, অভিযোগ, অভিমান কিংবা বায়না করেনি মায়ের কাছে, কিন্তু আজ যখন সব কিছুই মায়ের পায়ের কাছে ঢেলে দিল, তখন মায়েরই বা কী বলার থাকতে পারে। নুরুল সওদাগরের কথা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আজ যেন নতুন চিত্রাকে দেখছে সে। মেয়েটার এমন পরিবর্তন ভাবিয়ে তুলল সবাইকে। বাচক দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণার ভীষণ অবহেলায় মুছে ফেলল চিত্রা। তাচ্ছিল্যের করে বলল, আজ এমন কথা কেন বলছি সেটাই ভাবছো তাই না? কারণ আছে দেখেই বলছি। যখন বা হাতটা ঝলসে গেল, হসপিটালে বিছানায় বেঁচে থাকার যুদ্ধে আমি অনবরত ছুটে যাচ্ছি, তখন আপনি আব্বু আমার ছায়া না হয়ে আমার দিকে ছুঁড়ে মারলেন অবিশ্বাসের তীর। আমি সেদিন কতটা ব্যথা পেয়েছি তা আপনাকে বোঝাতে পারবো না আব্বু। সেদিনই ঠিক করেছিলাম আপনার অবিশ্বাসের তীর আমি ভেঙে দিব, আর আজই সেই দিন। চিত্রার শেষ কথার অবাক হলো সবাই, কিন্তু বুঝে উঠতে পারল না কথাটির সারাংশ। ঘেমে নিয়ে একাকার মাহাতাব, শার্টের বাহুতে কপালের ঘাম মুছতে মুছতে কেমন বোকা বোকা কণ্ঠে বললেন, কি বলছো এসব? মাহাতেবের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। সেকেন্ডে মাঝে বারবার তার পরিবর্তন ভাবিয়ে তুলছে সবাইকে। অনাকাঙ্ক্ষিত ঝড়ের আভাসও যে পাচ্ছে সবাই। ওহি অধৈর্য কণ্ঠে বলল, কি বলছিস তুই? তোমরা জানতে চাও না আমাদের এই ঝলসানোর কারণকে? কে আবার? মহিন? চিত্রার প্রশ্নে ওহির সহজ সরল উত্তর। চিত্রা হাসল, ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ভুল উত্তর। এতক্ষণে ড্রয়িং রুমে অবস্থানরত প্রত্যেকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবাক প্রত্যেকটা মানুষ। চিত্রার কথার অর্থ যেন বুঝছে না কেউ। ধৈর্যের বাঁধ ভাঙল এবার তুহিনের। উৎকণ্ঠিত হয়ে বলল, তবে কে করেছে তোদের সাথে এমন? চিত্রা হেলতে দুলতে মাহাতাবের কাছে এসে বসল। ফিসলে কণ্ঠে বলল, কি দুলাভাই, আপনি বলবেন না আমি বলবো? মাহাতাবের অবস্থা তখন বেহাল। মুখের মাঝে কৃত্রিম হাসি আকার মিছে চেষ্টাও করল। ভয়ার্ত কণ্ঠে বলল, কি 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 সব বলছো শালিকা? আমি জানবো কিভাবে? জানবেন না কেন? আপনি নিজে করলেন সে কাজ, অথচ বলছেন অন্য কথা। ইটস নট ফেয়ার। বড়সড় একটা বিস্ফোরণ হয়ে গেল ড্রয়িং রুমে। সমস্বরে সবাই চেঁচিয়ে উঠলে বলল, কি? চিত্রা চোখে মুখে এতক্ষণে ঠাট্টার জায়গায় ছড়িয়ে গেল কাঠিন্যতা। দৃঢ় কণ্ঠে মাহাতাবের দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের সাথে এমনটা কেন করেছেন দুলাভাই? মাহাতাব ততক্ষণে ঘেমে নিয়ে একাকার। উপস্থিত মানুষগুলো
প্রতিক্রিয়া দেখাতে ভুলে গিয়েছে। একবার মাহাতাব আরেকবার চিত্রার দিকে তাকালো তারা। তন্মধ্যেই চাঁদনি সোফা ছেড়ে ধপ করে উঠে এলো। মুখ চোখ তার লাল, রাগে দিশেহারা হয়ে এসে চিত্রার গালে চড় বসানোর জন্য হাত তুলতেই তার হাত ধরে থামিয়ে দেয় চিত্রা। মুখে আগের ন্যায় হাসি বজায় রেখে বলে, আরে আপা থামো, এত তাড়াতাড়ি চড়টা ওয়েস্ট করো না। বলা তো যায় না, অন্য কারো প্রয়োজন হতে পারে। চাঁদনি ফুঁসে উঠল, ধমক দিয়ে বলল, তুই কেমন মেয়ে রে চিত্রা? তোকে এত আদর করেছি আমি, অথচ তুই কি না আমার মায়ের আচরণের রাগ আমার আর আমার স্বামীর উপর উঠাচ্ছিস এসব মিথ্যে বলে? এই তোর আচরণ? চিত্রার হাসি হাসি মুখ থমথমে হলো। শক্ত কণ্ঠে বলল, তোমার মায়ের প্রতি বা তোমার প্রতি আমার কোনো রাগ নেই আপা। একটা সময় এই বাড়ির নুন খেয়েছি, তাই এর গুণ গাইতেই হবে। আমি যা বলছি তা এক বিন্দু মিথ্যে না। আগে শুনবে, তারপর যা বলার বলবে। চিত্রার মুখে চিলিক দেওয়া আত্মবিশ্বাস দেখে চাঁদনির তরতাজা টকবগে রাগটা মিয়ে এলো। ধীর কণ্ঠে বলল, আচ্ছা বল, কি বলবি? চিত্রা ছোট শ্বাস ফেলে মাহাতাবের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি দেয়। অতঃপর নিজের বড় চাচা আফজাল সওদাগরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, চাচা, তুমি কি রফিক মোহাম্মদ নামে কাউকে চেনো? আফজাল সওদাগর কপাল কুঁচকালেন। কতক্ষণ মনে করার চেষ্টা করলেন এমন নামে কাউকে চিনেন কিনা। অতঃপর ব্যর্থ হয়ে হতাশ সুরে বললেন, না আম্মু, মনে পড়ছে না। আমি মনে করাচ্ছি, আজ থেকে 20 কিংবা 21 বছর আগে তোমার কোম্পানিতে একজন শ্রমিকের চুরির দায়ে ফাঁসানো হয়। তা নিয়ে অনেক গণ্ডগোল চলে কয়েকদিন। অতঃপর সেই ভদ্রলোক তার গায়ে লাগানো তোকমা সইতে না পেরে আত্মহত্যা করে। মনে পড়েছে এবার? আফজাল সওদাগর কুঁচকানো ভ্রু সোজা হয়। ঘটনা মনে পড়তে সে অনবরত মাথা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ, মনে পড়েছে। সে অনেক আগের কাহিনী। বেচারা নির্দোষ ছিল, কিন্তু ভুল তথ্যের কারণে তাকে হেনস্থা পোহাতে হয় এবং সে এটা মানতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? সম্পর্ক আছে চাচা, সেই রফিক মোহাম্মদের ছেলেই মাহাতাব দুলাভাই। আফজাল সওদাগর হতবম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি পাগল হলে নাকি? মাহাতাবের বাবা মারা গিয়েছে 3 বছর আগে। তুমি কি বলছো এসব? আমি মোটেও ভুল বলছি না চাচা। দুলাভাই সেই লোকের ছেলে, আর 3 বছর আগে যে লোকটা মারা যায় তিনি কেবলমাত্র মোহিনীরই বাবা। চিত্রার রহস্যনামা গোলকধাঁধা ফেসে সবাই হতবম্ব। ওহি হতবম্ব কণ্ঠে বলল, মানে হলো লতা আন্টি মানে মাহাতাব দুলাভাইয়ের মা। রফিক আঙ্কেল মারা যাওয়ার পর আবার দ্বিতীয় বিয়ে করেন এবং সেই ঘরের সন্তানই হলো মহিন, তাই না আন্টি? শেষের প্রশ্নটা লতা বেগমের দিকে তাকিয়ে করল চিত্রা। মহিলা রীতিমতো তাজ্জব বনে রইলেন। প্রশ্নটা করলেই উপর নিচ মাথা নাড়িয়ে ক্ষীণস্বরেই বললেন, হ্যাঁ। উপস্থিত সবার মাঝে অবিশ্বাস্যকর পরিস্থিতি। একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। এমন কিছু যে থাকতে পারে তা কেউ খুনাক্ষরেও টের পায়নি। চাঁদনি আপা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মাহাতাবের দিকে। বিবশ কণ্ঠে বলল, তারপর বলো চিত্রা। চিত্রা দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো, খুব সম্ভবত রফিক আঙ্কেল মারা যাওয়ার সময় দুলাভাই এর বয়স 6 থেকে 7 ছিল। তার বাবার এমন মৃত্যু মানতে না পারেননি সে। মনের মাঝে পুষিয়ে রেখেছিলেন ভীষণ ক্ষোভ। উপর সে যতটা ভালো মানুষ ছিলেন, ভেতর তার প্রতি হিংসা তাকে এর চেয়ে বেশি অন্ধকার করে দিয়েছিল, যার ফলস্বরূপ বড় হওয়ার পর সেই প্রতিহিংসা পরায়ণ জন্য সে বিয়ে করেছে চাঁদনি আপাকে। চেয়েছিল এ বাড়ির ভিটেমাটি আঁকড়ে ধরে সবাইকে নিঃশেষ করে দিতে, তাই না দুলাভাই? মাহাতাব জবাব দিল না। মাথা নিচু করে দৃষ্টি নিবদ্ধ করল ড্রয়িং রুমের মেঝেতে। সবার নিস্তব্ধতা ঠেলে চিত্রাই আবার বলে উঠল, দুলাভাই সম্ভবত তার মায়ের দ্বিতীয় বিয়ে এবং সে ঘরের সন্তান মহিনকে মানতে পারেনি, কিন্তু সময় ও পরিস্থিতির কারণে সে বলতে পারেনি সেটা। তাই তো সবার প্রতি ক্ষোভ মেটানোর সুযোগ পেল আবার 7 মাসের সেই অনুষ্ঠানে। চেরির ভাষ্যমতে চেরির শরীরে হাত দিয়েছিল মহিন।
যা পরবর্তীতে ওহি আপা নিজের নামে চালিয়ে দিয়েছিল তোমাদের সাথে। আমরাও ঘৃণা করেছি মহিনকে, চেরির কথাকে সত্যতা ধরেছি, আর তার কারণও আছে। কিন্তু পরপর আমাদের উপর এসিড নিক্ষেপ এবং মহিনের মৃত্যু সব ধোঁয়াশা করে রেখে দিল। অতপর সেদিন বড় আপার সিঁড়ি থেকে পড়ে যাওয়া আমার কলঙ্কের কালি হলো। কিন্তু এখানে এত মানুষকে বিভিন্ন ঘটনা সাপেক্ষ দোষী মনে হলেও দোষগুলো করেছে একজন, সে হলো মাহাতাব। প্রথমে আসি চেরির ঘটনায়। চেরিকে আধার ঘরে ডেকে নিয়ে মহিন বিশ্রী কাজ করেছে আমরা জানতাম এবং মেনেও ছিলাম। কিন্তু সেদিন চেরির সাথে দুষ্টুমি করার ছলে জিজ্ঞেস করতেই চেরি বলল সে মহিনের মুখ দেখিনি, পাঞ্জাবি দেখেছিল। সেই অনুষ্ঠানে দুলাভাই এবং মহিন একই পাঞ্জাবি পরেছিল, তাই দোষটা দুজনের একজনই করতে পারে। সন্দেহের তালিকায় পড়ে গেল দুজনের নাম। অতপর কিছুদিন আগে কোচিং থেকে আসার সময় আমি মাহাতাব দুলাভাইকে দেখি পতিতাতলায় একটা গলিতে যেতে। প্রথম বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি নিজে সাথে সাথে তার পিছে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করিয়েছি। সব ঘটনাগুলো কেমন আমার মাথার ঘুরপাক খেতে লাগলো। আব্বু বলেছিল মহিন মারা যাওয়ার আগে আমার ফোন দিয়ে তার সাথে কেউ কথা বলেছে। আমি চট করে রেকর্ডিং লিস্টে ঢুকে যাই, আর সৌভাগ্যক্রমে সেদিনের রেকর্ডিং পেয়ে যাই, যেখানে কণ্ঠ একজন ছিল মহিন আর একজন ছিল দুলাভাই। তারা কি নিয়ে যেন তুমুল কথা কাটাকাটি করছে। স্পষ্টভাবে বোঝার পর বুঝলাম মহিন প্রচুর ভয় পেয়েছিল। সে বুঝতে পেরেছিল আমাদের এই এসিডের ঘটনা সম্পূর্ণরূপে তার ঘাড়ে গিয়ে পড়বে, তাই সে দুলাভাইকে হুমকি দিচ্ছিল সব বলে দিবে। আর দুলাভাই আমার ফোন দিয়ে কল দিয়েছিল হয়তো ধরা না পড়ার জন্য। হয়তো সে মহিনের হুমকিতে ভয় পেয়ে খুন করেছে নিজের ভাইকে। কেবল তাই না, দুলাভাই মানসিকভাবে বিপর্যস্ত। তার নারী দোষ আছে। পতিতালয় তার প্রায়ই আসা যাওয়া। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা, সকলের চোখে অবিশ্বাস্যতা। স্বয়ং লতা বেগম তার ছেলের দিকে সেই অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। কণ্ঠ ধ্বনির মাঝে আটকে রইল শব্দরা। বহু কষ্টে সে উচ্চারণ করল, এসব মিথ্যে, তাই না আব্বা? মাহাতাব আগের ন্যায় মাথা নিচু করে রইল। সবাই মাহাতাবের উত্তরের আশায় উন্মুখ হয়ে রইল। এই বুঝি মাহাতাব বলবে সব মিথ্যে? কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই সত্যি, একটা শব্দ মিথ্যে না। আমাকে যা ভাবেন সবাই তা আমার ভালো মানুষের আদল কেবল। আমি ভালো মানুষ নই। আর চিত্রাদের এসিডের নিক্ষেপ করার কাজটাও আমি করিয়েছি। উদ্দেশ্য ছিল চেরি আর ওহিকে ঝলসানোর, চিত্রাকে না। আর মহিনকেও খুন করেছি অনিচ্ছাকৃত। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোঝেনি। আমি নিজের রাগ সংবরণ করতে না পেরে মেরে ফেলি। এসিডের নিক্ষেপ করা ওই দুই ছেলেকেও আমি মেরেছিলাম, যেন ওরা আমার বিপদ আনতে না পারে। চেরির সাথেও ওটা আমিই করেছি। শেষ কথাটা সম্পূর্ণ হওয়ার আগে সশব্দে চর পড়ে মাহাতাবের গালে। চরটা মেরেছে চাঁদনি। রাগে তার মুখ লাল হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে। একদলা থুতু মাহাতাবের উপরে ফেলে ঘৃণা ছুঁড়ে বলল, পিচাস। চিত্রা চাঁদনিকে শক্ত করে ধরল, কম্পিত কণ্ঠে বলল, আপনি সেদিন চাঁদনি আপাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, তাই না? আমি হাতটা কেবল ধীরে ঝাড়া দিয়েছিলাম। আপা বলল আমি নাকি ধাক্কা দিয়েছি। তখন উপরে আমি আর আপনি ছিলাম। আমি যেহেতু করিনি তার মানে। চিত্রার বাকি কথা বলতে হয় না। মাহাতাবি গম্ভীর কণ্ঠে বলে, আমি করেছি সেই কাজটা। আর এই যে এত দ্রুত সবটা স্বীকার করে নিলাম কেন জানো? কারণ এত শত বাহানার মাঝেও আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আবারও চর পড়ল মাহাতাবের গালে। এবার চরটা দিলেন আফজাল সওদাগর। রাগে সে হুঙ্কার দিয়ে উঠল, তুমুল এক ধাক্কা দিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার মেয়েদের দিকে তাকানোর? তোর চোখ উঠিয়ে ফেলবো, বেয়াদব। মাহাতাব কথা বলল না, ঠাই দাঁড়িয়ে রইল। আরও কয়েক ঘা প্রহার হলো। হইচই ভরে গেল সওদাগর বাড়ি। পুলিশ কল দেওয়া হলো। লতা বেগম জ্ঞান হারালেন। চাঁদনি কথার বলার শক্তি না পেয়ে ধপ করে বসে পড়ল। তুমুল বিশৃঙ্খলা পড়ল বাড়ি জুড়ে। চিত্রা সেই বিশৃঙ্খলায় ঠেলে বেরিয়ে গেল রাস্তায়।
রাত 11টার ব্যস্ত শহরে একা পায়ে হাঁটা শুরু করলো। অনেকটা পথ যাওয়ার পর পুলিশের একটা গাড়ি তার পাশ দিয়ে চলে গেল সওদাগর বাড়ির দিকে। চিত্রা তাচ্ছিলের হাসলো ক্ষণিক্ষণ। গত পরশু রাতে সে মাহাতাব দুলাভাইদের বাড়িতে প্রবেশ করেছিল পাইপ বেয়ে। ভীত চিত্রা হুট করে কেমন সাহসী হয়ে গেল। তৃপ্তি ভরে সে দেখে নিল শহরের রাজপথ। আর তো থাকা হবে না এই শহরে। সে আর বাহার ভাই তো অনেক দূর চলে যাবে সংসার করতে। কালই তারা শহর ছাড়বে। বাহার ভাই আরেকটা চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিয়েছে। সেখানে গেলে দুজনের দেখা হবে। তারপর চিরতরেই বাহার ভাই চিত্রার। খুব দূরে চলে যাবে তারা। কিন্তু বাহার ভাই বেছে বেছে কবরস্থানের ঠিকানাই কেন দিল? ধূসর রঙের মেঘেদের আনাগোনা আকাশ জুড়ে প্রকৃতি ভীষণ মন খারাপ আজ। কিন্তু চিত্রার মনে উৎফুল্লতা জোয়ার। কি একটা প্রাপ্তির আনন্দ যেন তার পুরো শহর জুড়ে। অথচ কোথাও মন ভালোর ছিটে ফোটা কারণও নেই। সওদাগর বাড়ির মানুষেরা ভেঙে পড়েছে। দেয়ালের মাঝে প্রতিটা মানুষের নিজস্ব হাহাকার। ওহি আপার বিয়ের ডেটটাও বেশ পেছানো হয়েছে। মন খারাপের বেলাগুলো ভীষণ পানসে আঁকা। চিত্রা ঘুম থেকে উঠেই বেশ সময় নিয়ে গোসল সেরেছে। বেছে বেছে বর্তমান প্রকৃতির সাথে মিলিয়ে ধূসর রঙের জামা বের করেছে। সাদা সালোয়ার ওড়নার সাথে মিলিয়ে কেমন ভীষণ ভীষণ রঙে সাজিয়ে নিল নিজেকে। তার মা চলে গিয়েছে কলেজ, ভাই যেন বাসায় নেই। এটাই মোক্ষম সময় বাহার ভাইয়ের কাছে চলে যাওয়া। ছোট করে একটা চিরকুট লিখল সে। পড়ার টেবিলের উপর কলমদানিটা দিয়ে চাপা দিয়ে যত্ন সহকারে রেখে দিল চিরকুটটা। সে হারিয়ে গেলে আম্মু ভাইজান যে পাগল হয়ে যাবে। তাই তাদের সেই সময়টায় সান্ত্বনার বাণী হিসেবে রেখে গেল চিরকুটটা। চিত্রা জানে সে যাওয়ার পর মা এবং ভাইজান আবার নিজ গৃহে ফিরে যাবে। আর কতদিন গৃহান্তরে থাকবে। আর যার জন্য গৃহান্তর সেই যদি না থাকে তবে সে গৃহান্তরের আর কী বা মূল্য রইল। পুরো ঘরের কোনায় কোনায় একবার হাত বুলিয়ে দেখল সে। সবকটা জিনিস চোখ ভরে দেখে নিল। এরপর আর দেখতে যদি না পায়, কবে না কবে আবার আপন মানুষের ভিড়ে ফিরে আসবে কে জানে। আদৌ ফিরে আসবে কি না। পৃথিবীতে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। যেমন বাহার ভাইকে পাওয়ার জন্য চিত্রা ছাড়ছে তার পরিবার। কী বা করার, লোকটার যে সে ছাড়া কেউ নেই। তপ্ত এক শ্বাস ছেড়ে পা রাখল সে ফ্ল্যাটের বাহিরে। গন্তব্য তার অজানা, তাতে ক্ষতি কী? পথসঙ্গী তো তার চেনা। লোকাল বাসের ডান সাইডের 3 নাম্বার সারির জানালায় পাশে সিটটাতে বসে আছে চিত্রা। জ্যামে ঠাসা রাস্তা। হুড়মুড় করে বাসের ভেতর একজন মহিলা প্রবেশ করে চিত্রার সাথের ফাঁকা সিটটায় বসে পড়ল সে। চিত্রা এক পলক মহিলাটার দিকে তাকিয়ে আবার দৃষ্টি নিবদ্ধ করল জানালার বাহিরে। কিন্তু হুট করেই তার মস্তিষ্কে মহিলাটির মুখের অবয়ব ভেসে উঠল। কেমন পরিচিত মুখ। চিত্রা আবার ঘাড় ঘুরালো, মহিলাটার দিকে তাকালো। বড্ড পরিচিত লাগলো মহিলাটাকে। অথচ সে এর আগে দেখেনি মানুষটাকে। চিত্রার পাশে বসা মহিলাটা চিত্রাকে এমন তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। মিষ্টি হেসে বলল, কে গো মেয়ে, ওভাবে তাকিয়ে আছো কেন? চিত্রা বেশ থতমত খেয়ে বলল, আর আমতামতা করে বলল, না না আন্টি, আসলে আপনাকে বেশ পরিচিত মনে হচ্ছে। তাই নাকি? আমার তো মনে হচ্ছে না এর আগে তোমার সাথে দেখা হয়েছে বলে। না আন্টি, দেখা হয়নি, হয়তো মনের ভুল। চিত্রার উত্তরে কোমল হাসলেন মহিলা। কিন্তু এবার মহিলা চিত্রার দিকে তাকিয়েই রইলেন। চিত্রার মুখ চোখ জুড়ে কী যেন খুঁজে বেড়ালেন। অতঃপর কণ্ঠ ধীর করে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? চিত্রা বেশ দোটানায় পড়ল। নাম বলবে কি বলবে না করেও অবশেষে নাম বলল, তোফা সওদাগর। নামটা শুনে মহিলাটা স্বস্তির শ্বাস ফেলল যেন। কিন্তু তার মনের মাঝে তখনও তুমুল খচখচ। চিত্রাও কেমন অস্বস্তিতে ভরে গেল শরীর। মহিলাটাকে সে এর আগে দেখেনি, কিন্তু তবুও কেন পরিচিত মনে হচ্ছে। তন্মধ্যে মহিলাটার প্রশ্ন ভেসে এলো, তোমার আর কোনো নাম আছে? ধরো ডাকনাম বা অন্য কিছু?
চিত্রা ভ্রু কুঁচকাল। সে তো ইচ্ছে করে ডাকনামটা বলেনি, তাহলে মহিলাটা আন্দাজ কিভাবে করলো যে ডাকনাম থাকতে পারে? চিত্রা মাথা দুলিয়ে বলল, চিত্রা, এই নামেই ডাকে আমাকে সবাই। চিত্রা নামটা শুনতেই কেমন যেন বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মহিলাটা। হাত পায়ে দেখা দিল তার মৃদু কম্পন, শরীরে অস্বাভাবিকভাবে ঘামের উপস্থিতি। মুহূর্তের মাঝেই পাশের নারীটির এহেন পরিবর্তন ভড়কে গেল চিত্রা। ভীতিব্যস্ত কণ্ঠে বলল, কি হলো আন্টি আপনার? ঘামছেন কেন? কোনো সমস্যা হচ্ছে? মহিলা কাঁপতে কাঁপতে দু হাতে আঁচলে নিজের মুখটা ঢেকে ফেলল। চিত্রা চোখ মেলে মহিলাটার পা থেকে মাথা অবধি আবার পর্যবেক্ষণ করলো। কালো রঙের ডিজাইনিং শর্ট হাতার ব্লাউজের সাথে মখমলে কালো শাড়ি পরিহিতা রমণীর শুভ্র রাঙ্গা শরীর, ডান হাতে কালো মোটা চেইনের ঘড়ি, চুলগুলো বয়কাট, বেশ সুভ্রান্ত ঘরের। মনে হলো এই মানুষটার লোকাল বাসে চড়ার কি দরকার ছিল? চিত্রা চিন্তিত কণ্ঠে আবার বলল, আন্টি কি হয়েছে আপনার, বলুন। মহিলাটা নিজেকে অনেকটা সময় নিয়ে ধাতস্থ করলো, অতঃপর সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, ও তেমন কিছু না, লোকাল বাসে চড়ার অভ্যাস নাই তো তাই আর কি। তোমার মায়ের নাম মুনিয়া বেগম, তাই না? হ্যাঁ। চিত্রা উত্তর দিয়েছি ঠিকই, কিন্তু কণ্ঠ তার তখনও কাঁপছিল। মহিলাটা কি মায়ের কলিগ? মাকে কি করে বলে দিবে চিত্রার সাথে দেখা হওয়ার কথাটা? এমন অনেক অহেতুক ভাবনার ভীত হলো চিত্রা। মহিলাটাও অনেকক্ষণ সময় চুপচাপ ছিল, অতঃপর অনেকটা পথ যাওয়ার পর উঠে দাঁড়ালো মহিলা। বাস তখন ধীরগতি নিচ্ছিল যাত্রী নামানোর জন্য। ভদ্রমহিলা চিত্রার মাথায় হাত বুলিয়ে বিশেষ কণ্ঠে বলল, আমি এতিমখানা চালাই, বিরাট এক এতিমখানা আছে আমার গাজীপুরে। আমার সন্তানকে আমি তাদের মাঝে খুঁজে নিয়েছি। নিজের ইচ্ছার খুব কম মানুষই পাপী হয়, তবে অনিচ্ছাকৃত পাপের বোঝা তাকে বয়ে বেড়াতে হয় চিরকাল। তোমার এমন গোছানোর ভাব দেখে ভালো লাগলো। জীবনের কোনো মোড়ে যেন আমাদের আর দেখা না হয়। তুমি ভালো থেকো, আমার দু হাতের প্রার্থনা। কথা শেষ হতেই ঝড়ের বেগে নেমে গেল ভদ্রমহিলা। চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মহিলাটির যাওয়ার পানে। চিত্রার হয়তো বোধগম্য হলো না এখনো, কেন মহিলাটা এত চেনা চেনা লাগছে তার। নিজের মুখের আদলের সাথে যে সেই ভদ্রমহিলার প্রচুর মিল আছে, যা চিত্রার মস্তিষ্ক হুট করে খেলে গেল। যাকে এই জীবনে দেখতে চাওয়ার কোনো ইচ্ছে সে পোষণ করেনি, আজ যেতে যেতে তাকিয়ে দেখে নিল। চিত্রা ভুলে যাবে এই সাক্ষাৎ। কিছু মানুষের সাথে দেখা না হওয়ার উত্তমই, কারণ মানুষ যতটা ক্ষণস্থায়ী তাদের সাথে কাটানো স্মৃতি ততটাই দীর্ঘস্থায়ী। আরও একটা কেমন অসহ্য স্মৃতি জমা হলো চিত্রার হৃদয়। জন্মদাত্রী মানুষটার সাথে স্মৃতি কখনো চায়নি যে চিত্রা। গাছ মৌসুমের শুনশান এক কবরস্থানে দাঁড়িয়ে আছে চিত্রা। সন্ধ্যার হিমশীতল বাতাস তাকে কেমন ছুঁয়ে যাচ্ছে। শরীরের লোমকূপ কাঁপিয়ে দিচ্ছে সেই বাতাস। একটু ভয়, রোমাঞ্চ, প্রাপ্তির আনন্দ, সকল অনুভূতি মিলেমিশে একাকার। চিত্রা চারিপাশে ঘুরে ঘুরে দেখল। শহর থেকে বেশ কিছুটা দূরে হওয়ার এখানে আসতে আসতে সন্ধ্যা নেমেছে, কিন্তু বাহার ভাই বেছে বেছে এখানে কেন আসতে বলল? আর বলেছে না হয় মানা যায়, কিন্তু কই মানুষটিকে তো দেখাও পাচ্ছে না চারপাশে। চিত্রা ক্ষীণ সুরে কয়েকবার ডাকলো, বাহার ভাই, ও বাহার ভাই, আছেন, শুনছেন? কোনো উত্তর এলো না। কেবল বড় বড় তালগাছ বটগাছের আড়ালে ঝোপঝাড়ে থেকে শুকনো পাতার উপর হেঁটে যাওয়ার মর্মর শব্দ হলো। চিত্রার শরীরের কাঁপুনি দিল। ভয় এসে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল তাকে, কিন্তু ওই যে প্রাপ্তির আকাঙ্ক্ষা, সেটা ভয়কে ছাপিয়ে গিয়েছে। তাই সে আরেকটু গলা তুলে ডাক দিল, বাহার ভাই। এবারও সাড়া পাওয়া গেল না। কবরস্থানে লাগানো হলদেটে লাইটগুলো একটু দুলে দুলে উঠল। চারপাশে অনেক মানুষের উপস্থিতি টের পেল সে। হেঁটে যাওয়ার শব্দ কানে বাড়ি খেলো তার, কিন্তু চারপাশে শৃণ খা খা। ভয়ে চিত্রার কলিজা শুকিয়ে এসেছে। কাঁপা কাঁপা কণ্ঠে যখন আবার ডাক দিতে যাবে বাহার ভাইকে, তখনই বাপাশের ঝোপের আড়াল থেকে গুনগুনিয়ে গানের শব্দ শোনা গেল। লোকমুখে শোনা কত রকমের উদ্ভুত কথা মনে পড়ে গেল তার। চিত্রা একবার ভাবল ছুটে বেরিয়ে যাবে,
এখান থেকে আবার কি মনে করে সে গেল না। যা হবে দেখা যাবে, কিন্তু বাহার ভাইকে পাওয়ার আশা ছাড়া যাবে না। মনকে শক্ত করে ধীর পায়ে ঝোপের কাছটায় গেল চিত্রা। গানের গলাটা আরেকটু পরিষ্কার হলো, স্বচ্ছ কণ্ঠে শোনা গেল, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কান্দন যাবৎ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন, কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দোষ গোপন করিয়া তবুও মায়ে পালে। বাহার ভাই, চিত্রার বিস্মিত ডাকে গান থেমে গেল, কিন্তু বাহার তাকালো না চিত্রার পানে। অনবরত পুরনো এক কবরে তো হাত বুলিয়ে গেল। চিত্রার চোখে মুখে ছড়ানো বিস্ময়, কণ্ঠেও অবাক ভাব। বাহার ভাইয়ের কেমন বিধ্বস্ত অবস্থা, পরনের সাদা পাঞ্জাবিটা ধুলোয় মাখামাখি, গালে অবহেলায় দাড়ি, চোখে মুখে কেমন বিধ্বস্ততা। চিত্রা আবার ডাকলো, বাহার ভাই কি করছেন? মাকে একটু ছুঁয়ে দিচ্ছি। ভাঙ্গা সুরে বাহার ভাইয়ের উত্তর। বাহার ভাই কি কাঁদছে? চিত্রা গুটি গুটি পায়ে এগিয়ে গেল বাহার ভাইয়ের দিকে, কম্পিত হাতটা রাখলো বাহার ভাইয়ের বাহুতে। তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো বাহার, ধুলো ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, অবশেষে ঠিকানা চিনে আসলে? আসতে তো হতোই, আমার গন্তব্যের সমাপ্তি তো আপনি। হলুদ নিয়ন বাতির ঝাপসা আলোয় বাহার ভাইয়ের মুখ কেমন চকচক করে উঠল। রহস্য করে হেসে বলল, ভয় লাগছে না তোমার যদি খারাপ কিছু হয়ে যায়? যতই হোক, মানুষ হিসেবে তো আমি ভালো নই। বাহার ভাইয়ের এহেন কণ্ঠে কিঞ্চিত ভরকে গেল চিত্রা, মৃদু কম্পন বয়ে গেল শরীর জুড়ে। তবুও নিজেকে যথেষ্ট সংযত করে বলল, খারাপ কিছু হবে না, আমার ভরসা আছে। অথচ আমি খারাপ কিছু করার জন্যই সওদাগর বাড়িতে পা রেখেছিলাম। সওদাগর বাড়ির দম্ভ সম্মান ভেঙে চুরমার করে দিতে গিয়েছিলাম। একে তো অনাকাঙ্ক্ষিত জায়গা, তার উপর বাহার ভাইয়ের অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা, তবুও সাহস নিয়ে বলল, আমরা এখান থেকে বেরিয়ে কথা বলি বাহার ভাই, চলুন। চিত্রার ভয়ে যুবতবু মুখটা দেখে উচ্ছ্বসিত হেসে উঠল বাহার। দুনিয়ার সবচেয়ে অপরিচিত লাগলো তাকে। চিত্রার পা কাঁপছে, দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, কোথাও বের হচ্ছে না। এই অপরিচিত বাহার ভাইকে তার ভয় লাগছে, কেমন যেন বিধ্বস্ত লাগছে মানুষটাকে। বাহার চিত্রা থেকে একটু সরে গিয়ে পাশাপাশি থাকা দুটি কবরের মধ্যিখানে শুয়ে পড়ল। হাত পা মাটির উপর বিছিয়ে বেশ আরাম করে শুয়ে পড়ল, যেন এর চেয়ে আরামের জায়গা কিছু নেই। অতঃপর খোলা আকাশের দিকে তাকিয়ে বেশ উচ্চস্বরেই বলল, শুনেছ সর্বনাশিনী রঙ্গনা, আমি মারা গেলে আমার হেতায় তুমি রেখে যেও, এই কবর দুটির মাঝে যেন ঠাঁই হয় মোর। মারা যাওয়ার কথা শুনে আঁতকে উঠল চিত্রা, তড়িঘড়ি করে বলল, অমন বলবেন না বাহার ভাই, আমাদের এখনও একসাথে সংসার করা বাকি, অনেক বছর বাঁচা বাকি আমাদের। বাহার আবারও হো হো করে হেসে উঠল, অবশ কণ্ঠে জিজ্ঞেস করল, সংসার করার খুব সাধনা তোমার? হ্যাঁ, অথচ আমার গায়ে কলঙ্কের কালি। আমি আপনাকে বিশ্বাস করি বাহার ভাই, চাঁদের গায়ের কলঙ্কের কথা রটে সাধারণ মানুষ, তাই বলে চাঁদের অসাধারণত্ব তারা কখনো গোপন করতে পারেনি। মানুষের স্বভাবই সুন্দরের কালিল্যাপা। কাব্য আর বাস্তবতা যে ভিন্ন রঙ্গনা। আমাদের বোধহয় এই জন্মে আর সংসার করা হবে না। জানো রঙ্গনা, সেই আদি থেকে আমি দেখেছি আমার কোনো শখ পূরণ হয়নি, তাই তো তোমাকে মনে প্রাণে নিজের ভেবেও চাওয়ার সাহস করিনি। কিন্তু অপ্রাপ্তির এই জীবনে প্রাপ্তির শখ তো আমারও হয় না বলো? ভেবেছিলাম একটা চাকরি করব, একটা চাকরির অভাবে অনেক কিছু হারিয়েছি, কেবল তোমারই হারাতে চাচ্ছি না। কিন্তু আমার ভাগ্য দেখো, তোমাকে পাওয়ার আগে চারপাশে কেমন না পাওয়ার ঘোষণা।
আমারই কেন বারবার স্বপ্ন ভাঙতে হবে বলো রঙ্গনা? চিত্রা চুপ করে কেবল বাহারের এতদিনের লুকিয়ে রাখা অভিযোগ শুনল, কোনো কথা বলল না, শব্দও করল না। বাহার আগে ন্যায় শুয়েই থেকে বলল, তোমাকে আমার অভাগিনী মায়ের গল্প শোনাই, আসো। স্বামীভক্ত একজন নারীর গল্প, যে গল্প জুড়ে আছে ভয়াবহ বিচ্ছেদ। বোকাশোকা আম্মা আমার কখনো সুখ চায়নি, কেবল চেয়ে গেছে স্বামীর মঙ্গল। আজ যদি সে নিজের জন্য কিছু করত, তবে আমাকে এখন উন্মাদ হয়ে দুটো কবরের মাঝখানে শুয়ে থাকতে হতো না। আমার মাকে যিনি বিয়ে করেন, তিনি কখনো আমার আম্মুকে তার বাড়ি নিয়ে যায়নি। আমার আম্মু সব সময় আমার নানার কাছে থাকতো। গরিব নানা ভাই আমার, তবুও যত্নে রাখতেন মেয়েকে। আমাদের যে জন্মদাতা আমার মায়ের স্বামী, তিনি সপ্তাহে কয়েকদিন এসে থেকে যেতেন, টাকাও পাঠাতেন। আমার জীবনটা তখনও ঠিক ছিল, আম্মাও অতটুকু খুশি ছিল। কিন্তু সমস্যা হয় যখন আমার বয়স 7 কিংবা 8, আমার বোনও তখন মায়ের গর্ভে। ওই ভদ্রলোকের আসা যাওয়া কমে যায়, তবে এর আগে থেকে কম কম আসতেন। কিন্তু বোন গর্ভে আসার পর 2-3 মাসে একবার আসতেন। কখনো টাকা পাঠাতেন, কখনো পাঠাতেন না। মায়ের যখন 9 মাসের মাঝামাঝি আমরা যেখানে থাকতাম সেখান থেকেই তাড়িয়ে দেওয়া হয় বাসা ভাড়া দিতে না পারার কারণে। আব্বুর একটা নাম্বার ছিল আম্মুর কাছে, অনেক পুরনো বোঝাই যায়। কখনো আমার মা সে নাম্বারে কল দেয়নি বোধহয়, যদি আব্বু রাগ করে, কারণ লোকটাকে তো আমার মা বড্ড ভালোবেসেছিল। সেদিন যখন আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি, তখন বাঁচার আশায় মা তার স্বামীকে কল দিল। তখন অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, মাকে যা না তা বলে অপমান করলো। আমার মা গরিবের মেয়ে হলেও আত্মসম্মানবোধ তার আকাশে ছোঁয়া। এইসব কথা সহ্য করতে না পেরে মা জ্ঞান হারালো। তাকে আমি আর নানা মিলে নিয়ে গেলাম কাছের এক সরকারি হসপিটালে। আমার বোন পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে, অনেক টাকা দরকার। চোখে মুখে যখন আধার দেখেছি আমি, 8 বছরের আমি কি বুঝতাম বলো, কী বা করতে পারতাম? নানা আমাকে আমার আব্বুর ঠিকানা দিল, বলল যেভাবেই হোক আব্বুকে আনতে হবে। ছোট জীবনের বড় দায়িত্ব কাঁধে নিয়ে আমি ছুটে এলাম গাজীপুরের থেকে ঢাকায়। কতবার রাস্তায় পিছলে পড়ে মা মা বলে আর্তনাদ করেছি, কেউ ছিল না আমার হাতটা টেনে তুলে ধরার জন্য। তখনই বুঝে গিয়েছিলাম আমার পুরো পৃথিবী শূন্য, আমার পথ সহজ না। এই ঢাকা শহরে পা রাখতেই মাথা ঘুরে গেল। সারাদিন পর রাতের দিকে খুঁজে পেলাম বাবার বাড়ি, কিন্তু তার বাড়িতে এসে আমি অবাক, বিস্মিত। চারিদিকে আলোকসজ্জা, বাবার কোলে জমজ দুটো ছেলে, যাদের 1 বছরের জন্মদিন পালন করা হচ্ছে, সাদা তার রানীর মতন বউ। বুঝলাম আমার মায়ের বিধ্বস্ততার কারণ কি। আমার সেই মুহূর্তে ওই লোকটার কাছে যেতে ইচ্ছে করেনি, কেবল ঘৃণা জন্মেছিল। সেই রাতের রাস্তায় না খেয়ে অপরিচিত এই ইট পাথরের শহরে ঘুরে বেরিয়েছি। গাড়ি ভাড়ার টাকা নেই, ফিরবো কিভাবে? অবশেষে ভিক্ষে করেছি। বুঝলে আমার হাতে বাস্তবতার নির্মমতার কেমন ছিল? পরের দিন যখন হসপিটালে এসে পৌঁছলাম, দেখি বড্ড দেরি হয়ে গিয়েছে ফিরতে ফিরতে। মা আমার জন্য অপেক্ষা করেননি। আমার কোলে সদ্য জন্ম নেওয়া নবজাতক চিৎকার করে কাঁদছে, অথচ আমি কাঁদতে পারিনি। মা হারানোর পরও মা যে দায়িত্ব দিয়ে গিয়েছিল হাতে, চোখে দিয়ে গিয়েছিল বড় হওয়ার স্বপ্ন। মা কত স্বার্থপর বলো। যে লোকটা মাকে আদৌ ভালোই বাসেনি, তার জন্য মা কিনা অভিমান করে বিদায় নিল। আর আমি যে মাকে এত ভালোবাসলাম, তা বুঝি কিছুই না। ভালোবাসা মানুষকে সত্যি অসহায় করে দেয়। 8 বছরের একটা শিশুকে কোলে আরেকটা শিশুর দায়িত্ব। মাথার উপর ছাতা নেই, কেবল ছিল রোদের উত্তপ্ততা। মেয়ে হারানোর শোকে আমার নানাজান ভেঙে এসেছিলেন, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে জীর্ণশীর্ণ দেহখানা নিয়েও আবার পথ চলা শুরু করলো। প্রিয় শহর ছাড়লাম আব্বার ডাকার স্বাদ। মায়ের কবরে দেওয়ার জন্য চলে এলাম এখানে। চলতে চলতে গুটি গুটি পায়ে চলে গেলাম অনেকটা দূর। নিজের পড়াশোনা, বোনের দায়িত্ব, নানা ভাই এর বৃদ্ধ দেহের বোঝা সব আমার পিঠে। কিন্তু বড় হতে হলে তো পড়াশোনা লাগবে, তাই ছাড়লাম না সেটা। নিজেও ইটের ভাটার কাজ করতাম, যা টাকা পেতাম তা দিয়েই সংসার চলতো। কিন্তু আমার বোনের শখ যে পূরণ করার ক্ষমতা ছিল না।
নবম শ্রেণীতে পড়াকালীন এই অসহায় জীবন থেকে মুক্তি পেলেন নানা ভাই। এই পৃথিবীর বুকে আমাকে আর আমার বোনকে একা রেখে দিয়ে গেলেন। এতদিন যেই সাহসটা ছিল তাও নিভে গেল। এতিম দুটো ছেলে মেয়ে, পুরো পৃথিবীতে একা। বাবা বলতে মানুষটার অস্তিত্ব তখন আর আমার জীবনে নেই। সংসার চালাতে নানা ভাইয়ের রিকশায় প্যাডেল ঘোরালাম, ঠেলাগাড়ি টানলাম, কুলি হয়ে খেলাম কত লাঠি ঝাঁটা। সে গল্প পৃথিবীর বুকে লুকানো। ওমর কোনো এতিমেই কাব্যগ্রস্ত। নিজের পড়াশোনা আর বোনের পড়াশোনা চালিয়ে গেলাম। তখন আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। কঠোর পরিশ্রমের পর ভর্তি হলাম পাবলিক ভার্সিটিতে। রোজ এখান থেকে শহরে যেতাম, আবার আসতাম এখানে। বোনও তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এখানেরই একটা স্কুলে তাকে পড়াতাম। একদিন বায়না করলো নূপুর কিনে দেওয়ার। কি তার বায়না! স্কুলে সকলের নূপুর আছে, কেবল তারই নেই। বোনকে বুঝাতে পারিনি সুখ যে সকলের থাকে না, তবুও আমি কথা দিলাম নূপুর কিনে দিব। ঢাকা যখন যেতাম, ভার্সিটি শেষে একটা বড় শপিং মলে সেলসম্যান এর কাজ করতাম। এমনই একদিন ঘটনা, দুদিন পর ঈদ। শপিং মলে তুমুল ভিড়, বাড়ি ফিরতে পারছি না। অবশেষে বোনাসের টাকা পেয়ে বোনের জন্য একটা নূপুর কিনলাম। একজোড়া নূপুর কেনার সামর্থ্য যে আমার ছিল না। নূপুর কিনে ফিরে এলাম বাড়ি। রাত তখন 11টা। ঘরে ফিরে দেখি বোন আমার ঘরে নেই। দ্রুত প্রতিবেশীদের কাছে গেলাম, কিন্তু কেউ দিতে পারল না আমার বোনের খোঁজ। পুরো এলাকাতে পাগলের মতন ছুটে বেড়ালাম। বুকে তখন হারানোর ভয় উৎপাত চালাচ্ছে। টানা 2 দিন খোঁজাখুঁজির পর বোনের লাশ পেলাম স্কুলের সাথে ডোবায়। আমার পুরো পৃথিবী একলা করে কেমন করে আমাকে ছেড়ে চলে গেল। অভিমানী দেখলে? ওরা কত স্বার্থপর, তুমি দেখলে রঙ্গনা? আমায় ওরা কেমন শূন্য করে দিয়ে গেল। আমারে কত নিঃস্ব করে দিয়েছে পৃথিবী। আমি কারে দেখাই সেই নিঃস্বতা? রঙ্গনা, তুমি দেখলে তো আমার অপ্রাপ্তির খাতায় কেমন বিরাট একটা শূন্যতা। আমার বোনটা নূপুরও পড়ার সুযোগ পেল না, অমন ফুলটাকে বাস্ত দিল না। এই সভ্য সমাজ, এই সমাজ আমার সব কেড়েছে। অসহায়দের জন্য এই সমাজ না রঙ্গনা, এতিমদের জন্য এই সমাজ না। মানুষ শালায়েত নিষ্ঠুর, আমাকে বাঁচতেই দিল না সুখের সাথে। কি ব্যথা যে রঙ্গনা! কবরস্থানের থেকে নিস্তব্ধতা ভেদ করেও বাহার ভাইয়ের কেমন একটা হাহাকার। চিত্রা বসে পড়ল থম মেরে। বাহার ভাইয়ের বর্তমান অবস্থাকে কোনো মাতৃলাশেও হাহাকার বলা যায়। এই আর্তনাদ থামানোর ভাষা চিত্রার জানা নেই। সে কেবল অশ্রু বিসর্জন দিতেই জানে। বাহার ভাই অনেকক্ষণ চুপ রইল। লোকটা কি কাঁদল? কে জানে। নীরবতা ঠেলে গম্ভীর পুরুষালী কণ্ঠে বাহার ভাই বলল, কাঁদছো রঙ্গনা? কেঁদো না। আমার জন্য কেউ কাঁদুক তা আমি চাই না। জীবনের এতগুলো বছর তো কাটালাম কারো দয়ামায়াবিহীন। কেউ আমার জন্য মায়া দেখালে আমার হাসি আসে। বোনের দেহটা মায়ের সাথে শুয়ে দিয়ে কথা দিয়েছিলাম, এই সভ্য সমাজে চরম অসভ্যতা হব আমি। বোনের মৃত্যুর রহস্য ভেদ করে জানলাম শহর থেকে এক নেতা এসেছিল। ওদের গ্রামের স্কুল আর তারই দৃষ্টির লালসার শিকার আমার বোন। সেই তুমুল রাগ আর প্রতিহিংসা নিয়ে আমি পা রেখেছিলাম শহরে। আর কেন তোমাদের বাড়ি গিয়েছিলাম বলো তো? চিত্রা জবাব দেয় না, কেবল ফ্যাল করে তাকিয়ে থেকে ছন্নছাড়া বাহার ভাইয়ের দিকে। তাই বাহার ভাই নিজেই বলে আমার জীবনে চরম সর্বনাশার করেছে। তার মহল ঘৃণায় ভেঙে দিতে গিয়েছিলাম। আমার জন্মদাতার ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার জবাব দিতে গিয়েছিলাম। চিত্রা অবাক হলো। বাহার ভাইয়ের জন্মদাতার সাথে চিত্রা নিজের বাড়ির কোনো সংযোগ পেল না। অবাক কণ্ঠে বলল, আমাদের বাড়ির আপনার জন্মদাতা? বাহার তাচ্ছিল হাসল, হেয়ালি করে বলল, তুমি এত বোকা কেন গো? তবে তোমার এমন বোকামি আমার প্রিয়। আমার জন্মদাতা তোমাদের বাড়িতে কেন জিজ্ঞেস করলে? কারণ আমার জন্মদাতার বাড়ি ওটা। আফজল সওদাগরই আমার জন্মদাতা। চিত্রা বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে বেশ উচ্চস্বরে বলল, কি?
তোমার বড় চাচির যখন সন্তান হচ্ছিল না, তখনই তোমার চাচা আমার আম্মুকে বিয়ে করেছে। কিন্তু সে সমাজের কাছে পরিচয় দেয়নি আমাদের। যখন তার সন্তান হলো, সে ভুলে গেল আমাদের। তোমার চাচিও যখন জানতে পারলো স্বামীর কথা, তখন লুকিয়ে গেল সবার কাছে, আর আমাদের থেকে কেড়ে নিয়েছে বাবাকে। এই যে আমি তোমাদের বাড়ি থাকতাম, এত কিছু করতাম, তবুও তোমার চাচা কিছু বলতো না, একমাত্র এই কারণেই। বড় চাচিও জানতো? না, এতদিনে জানেনি, তবে সেদিন জেনে গিয়েছিল, যার ফলস্বরূপ সে আমার হাতে পায়ে ধরে বলেছিল তোমাদের বাড়ি ছাড়ার কথা। তাই তো ছেড়েছিলাম বাড়ি। কিন্তু ওই যে ভাঙ্গা ভাগ্য, ফেসে গেলাম খুব খারাপ একটা জালে। আমি জানি এই জাল থেকে বের হওয়া সম্ভব না। কে ফাঁসিয়েছে আপনাকে? আমাদের ভার্সিটির ওই রাজনৈতিক নেতা আর আমার বোনের খুনি। আরও একটা মেয়ে ঝরে গেল অকালে, কিন্তু সে বিচার পাবে না। আর ক্ষমতার কাছে হয়তো হেরে যাব আমি। চিত্রা উঠে দাঁড়ালো, দ্রুত বাহারের কাছে গিয়ে বাহারের ডান হাত আঁকড়ে ধরে চোখের জল ছেড়ে দিয়ে বলল, চলুন না বাহার ভাই, আমরা চলে যাই এখান থেকে, অন্য কোনো শহরে, অপরিচিত কোনো স্থানে আমরা দুজন থাকবো। চলুন না। বাহার ভাই গা ঝিরে উঠে দাঁড়ালেন। চিত্রার মাথায় হাত বুলিয়ে বললেন, তাহলে চলো, দূরে কোথাও ঘর করি আমরা, আমাদেরও পূর্ণতার গল্প হোক। দুজন এতিম ছেলে মেয়ের ভাগ্য সত্যি যদি ভালো হতো। বাহার আর চিত্রার মিষ্টি স্বপ্নের মাঝে জল ঢেলে কবরস্থানের চারপাশ থেকে বেরিয়ে এলো পুলিশের ফোর্স। দুজনকে ঘিরে ফেলল তারা। চিত্রা আর বাহার কেবল অবাক চোখে তাকিয়ে রইল। তাদের চোখে মুখে টর্চের আলো পড়তে চোখ মুখ কুঁচকে ফেলল তারা। অনেক কষ্টে চোখ মেলে তাকাতে নুরুল সওদাগর গম্ভীর মুখটা ভেসে এলো চোখের সামনে। বাহারের হাতে ততক্ষণে হ্যান্ডকাপ পরানো হয়েছে। চিত্রা কেবল দেখে গেল চুরমার করা স্বপ্ন ভাঙ্গন। চিত্রা নিজের বাবার পা চেপে ধরল, আকুতি মিনতি করতে করতে বলল, আব্বু ছেড়ে দেন না বাহার ভাইকে, ছেড়ে দেন আব্বু, আপনি তো জানেন বাহার ভাই এমন করতে পারে না, প্লিজ ছেড়ে দেন আব্বু, আমরা অনেক দূর চলে যাব, একটা বার দয়া করুন, আমরা আর এখানে ফিরে আসবো না আব্বু, ছেড়ে দিন, আমি বাঁচব না যে ওনাকে ছাড়া। নুরুল সওদাগর তার দায়িত্ব পালন করলেন। মেয়ের কথায় অনেক শুনতে চেয়েও দায়িত্বের সাথে আপোষ করতে পারলেন না তিনি। তার চোখে ভেসে উঠল অনেক বছর আগের সেই দিনটি, যেদিন অবনীর এমন হাহাকার করেছিল, কিন্তু নুরুল সওদাগর পারেননি কিছু করতে। সে মানুষ হিসেবে যেমন হোক, দায়িত্ব কখনো হেরফের করেনি, তাই তো সেদিন অমন নিষ্ঠুরতম কাজটা করতে পেরেছিল। আর আজ সে ঘটনা পুনরাবৃত্তি ঘটালো আবার। বাহারের ঠোঁটে তখনও হাসির রেখা, কণ্ঠে বিষাদ আর আফসোসের সহিত সে উচ্চারণ করল, আমাদের আর সংসার করা হলো না রঙ্গনা। আজকের পর্বতে অনেক জায়গায় ভুল ছিল, যার কারণে আমি নিজেও একটু গুলিয়ে ফেলছিলাম। তো কিছু কিছু জায়গায় হয়তো বা একটু ভুল হতে পারে, তো এটা তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে?